This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। যে আমরা কোনো অন্যায় কাজ করিনি, আমরা কেন ক্ষমা চাইবো? এইভাবে আমাদেরকে যে অত্যাচার থানার অভ্যন্তরে সিসিটিভির আওতার বাইরে এরকম জাত তুলে বা আরও মানসিক শারীরিক দিক থেকে যে আক্রমণ করা হয়েছে, আমি একটাই প্রশ্ন করতে চাই যে এইরকম সভ্য সমাজের মধ্যে থেকেও এই ট্রাইবাল কমিউনিটিতে আমি বিলং করে মানে যে সংগ্রামের মধ্য দিয়ে আজকে আমি এই বর্তমান অবস্থায় এসছি, আমি একজন গবেষক ছাত্রী, তাহলে এই প্রশ্নই আমি রাখতে চাই যে এইভাবে যে এই যে জাতপাত তুলে এই যে অসম্মান করা, এটা কিন্তু এখনও আমাদের এই সমাজ বা এই থানার অভ্যন্তরে ওসি সেটা করে দেখালেন। তাহলে এটা যদি তৎক্ষণাৎ যদি মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ না নেন যে যে মহিলা এই ওসি মহিলা যিনি এটা করেছেন তাকে শাস্তি দিতে হবে, না হলে কিন্তু আমিও বুঝবো যে এই রাজ্যের মুখ্যমন্ত্রীও কিন্তু এই ধরনের থ্রেট কালচার এতে তিনিও কিন্তু সহমত যে এটা চলবে এরকম। এটুকুই বলা। এই মুহূর্তে আমরা যেদিকে নজর রেখেছিলাম, যাদবপুর কাণ্ডে ছাত্র ধর্মঘটের দিন মেদিনীপুরে আটক এআইডিএসও সমর্থকদের পুলিশ লকআপে অত্যাচারের অভিযোগ, সেই কথাই এআইডিএসওর সমর্থকেরা তারা বলছিলেন। ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, সেই আমি বর্ণালী নায়ক, বিদ্যাসাগর ইউনিভার্সিটির প্রাক্তনী ছাত্র। সেই ধর্মঘটের সমর্থনে আমরা যখন বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে মিছিল করি, তখন ওখান থেকে পুলিশ আমাদেরকে জোর জবরদস্তি করে টানা হিচড়ে করে আমাদের নিয়ে যায় মহিলা থানায়। ওখানে নিয়ে গিয়ে আমার উপর প্রচুর অত্যাচার করা হয়, লাথি মারা হয়, বেল্ট দিয়ে মারা হয়। তারপর ওখান থেকে আমাকে চুলের মুঠি ধরে শূন্যে তুলে জেল কাস্টাডিতে নিয়ে যাওয়া হয়। ওখান থেকে আবার যখন সবাইকে আলাদা আলাদা করে ডাকা হয়, আমাকে ডেকে আমাকে নাম ঠিকানা লিখতে বলে, দিয়ে তারপর আমার মুখে লাথি মারা হয়। আমার মুখ দিয়ে যখন রক্ত বেরোচ্ছে তখন আমার মুখে জল ঢেলে দেওয়া হয়, দিয়ে বলছে জলটা ফেলবে না, খেয়ে নাও। তারপর উনি একজন মহিলা হয়ে আমাকে মানে এমন নোংরা কথা বলে যেটা আমি বলতে পারবো না এখন। তারপর মানে এমন জায়গায় জায়গায় আমাকে মেরেছে যেগুলো আমি দেখাতেও পারবো না। তারপর বলছে এই রকম মেরে আমি ঠিক মজা পাচ্ছি না, দিয়ে একটা হিন্দি গান চালিয়ে দেয়, দিয়ে গানের তালে তালে আমাকে মারতে থাকে। আমার পায়ের তলায় লাঠি দিয়ে মারতে থাকে, দিয়ে লাঠিটা ভেঙে দেয়। ভেঙে দেওয়ার পরে বলে এরা তৈরি হয়ে এসছে, আমার লাঠিটাও ভেঙে দিল, নষ্ট করে দিল। এই রকমভাবে তারা আরও মারতে থাকে যতক্ষণ না পর্যন্ত তাদের মনের শান্তি হচ্ছে এরকম। দিয়ে তারপর আবার আমাকে ওই যেখানে সবাই ছিল সব কর্মীরা সেখানে নিয়ে যাওয়া হয়। তারপর বিকেলে আমাদেরকে জোর করে স্নান করানো হয়, যাতে এই মোমবাতির যে ছ্যাঁকা দেওয়া দাগ এইসব যাতে না থাকে, আমাদেরকে জোর করে স্নান করানো হয়। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ওই মহিলা ওসির আমি শাস্তির দাবি করছি।
বিস্ফোরক অভিযোগ তুলছেন এআইডিএসও সমর্থকরা। তাদের অভিযোগ, যাদবপুর কাণ্ডে ছাত্র ধর্মঘটের দিন মেদিনীপুরে আটক এআইডিএসও সমর্থকদের উপর নির্মম অত্যাচার করা হয়। সেই কথাই তারা সাংবাদিক বৈঠকে জানাচ্ছিলেন। এআইডিএসও সমর্থকরা জানাচ্ছিলেন তাদের গায়ে জ্বলন্ত মোমবাতির ছ্যাঁকা দেওয়া হয়েছে, বেল্ট দিয়ে পেটানো হয়েছে, চুল ধরে শূন্যে পায়ে আঘাত করা হয়েছে, এমনটাই অভিযোগ করছিলেন এআইডিএসও সমর্থকরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শারীরিক অবস্থার অবনতি, অনিয়ন্ত্রিত রক্তচাপ, ভাস্কর গুপ্তকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ চিকিৎসকের। উপাচার্যকে বিকেল 4টে পর্যন্ত ডেডলাইন দিয়েছেন পড়ুয়ারা। আলোচনায় না বসলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তারা। একজন হসপিটালাইজ, তার পক্ষে তার জন্য একটাও দুঃখ প্রকাশ পর্যন্ত ওনাকে করতে শোনা যায়নি। সেই জায়গা থেকে আমরা বলছি, আপনি অন্তত এসে আমাদের দাবিগুলো শুনুন, তারপর আপনি সিদ্ধান্ত নিন, দরকার হলে আপনি আবার হাসপাতালে যান, কিন্তু আপনি আগে ছাত্রদের সাথে এসে কথা বলুন, তাদের দাবিগুলো শুনুন। ঘটনাটা ঘটেছে হচ্ছে শনিবার, আজকে বুধবার, মাঝে এতগুলো দিন, এবং আজকে যখন আমরা আলটিমেটামটা দিলাম তখনই এরকম একটা ঘটনা ঘটলো। মাঝে এতগুলো দিন উনি পারতেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু উনি সেটাও করেননি। এবং আজকে যখন আমরা মানে শেষ বসেছি যে ওনার সাথে আমরা কথা বলবো, সেই সময় ওনার মনে হলো যে উনি হাসপাতালে ভর্তি হবেন, যেখানে মাঝখানে এতগুলো দিন উনি একবারও আমাদের সাথে কথা বলার প্রয়োজনীয়তা মনে করেননি। আজকে আমরা বসেছি এবং আজকে আমরা ওনার সাথে কথা বলে বেরোবো, আর যদি না বলতে পারি তাহলে আমরা এই আন্দোলনকে আরো বড়ভাবে গড়ে তুলবো। অভিযোগ করছে যে উনি দেখা করবেন না বলে হাসপাতাল চলে আসলেন, এরকম ওদের হয়তো ওরকম করার অভ্যেস আছে, ওদের হয়তো সে অভিজ্ঞতা আছে, হ্যাঁ, নাটক করার, আমি বলতে পারবো। অনিয়ন্ত্রিত রক্তচাপ, ভাস্কর গুপ্তকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ চিকিৎসকের। উপাচার্যকে বিকেল 4টে পর্যন্ত ডেডলাইন দিয়েছে পড়ুয়ারা। আলোচনায় না বসলে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। অর্থাৎ এই মুহূর্তে কার্যত একটা অচল অবস্থা তৈরি হয়ে রয়েছে। বিকেল 4টে পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছে পড়ুয়ারা। আজ সকালেই যাদবপুর ইউনিভার্সিটির সামনে তারা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছে, তারা সেখানে বসে রয়েছে, গান বাজনা করছে, আন্দোলন চালাচ্ছে, বিক্ষোভ দেখাচ্ছে। তাদের দাবি বিকেল 4টের মধ্যে উপাচার্যকে তাদের সঙ্গে আলোচনায় বসতে হবে। আর অন্যদিকে উপাচার্য ভাস্কর গুপ্ত, তিনি এই মুহূর্তে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার স্ত্রী প্রশ্ন তুলছেন যে কিভাবে আন্দোলনকারীরা এই প্রশ্ন তুলতে পারে যে একজন অসুস্থ উপাচার্যের সঙ্গে তারা দেখা করতে চাইছে, জোর করছে। এই প্রশ্ন তুলছেন ভাস্কর গুপ্ত স্ত্রী। পরে খবরে নজর রাখবো, রাজ্যপালের করা মামলায়, মানহানির মামলায় মুখ্যমন্ত্রীর আইনজীবী বদল। সরানো হলো সঞ্জয় বসুকে। সঞ্জয় বসু, যিনি রাজনৈতিক মহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেই সুপরিচিত, মুখ্যমন্ত্রীর হয়ে এবার মামলা লড়বেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথ জটিলতায় মুখ্যমন্ত্রী সহ 4 জনের বিরুদ্ধে মানহানির মামলা হয় করেন রাজ্যপাল। সেই মামলাতে এবার আইনজীবী বদল মুখ্যমন্ত্রীর। এখন জানি না পিসি ভাইপোর সম্পর্কের ফাটল বাড়ছে না কমছে। সঞ্জয় বসু, আমি যতদূর জানি, ভাইপোর আইনজীবী ছিল, তো ভাইপোর আইনজীবী বলে তাকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হলো কিনা জানি না, কিন্তু মদনদার কথা অনুযায়ী যদি চলা হয় তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনো গাছতলার উকিল, বটতলার উকিল, ও যখনই দাঁড়ায় তখনই হারে। মমতা ব্যানার্জি দাঁড়িয়ে থাকে যখন কোর্টে তখনও হারে, ওনার যা কথা, তো এটাও হারবে। কেন্দ্রের বাজেট পরবর্তী কর্মসংস্থান সংক্রান্ত আলোচনায় প্রধানমন্ত্রী, ভার্চুয়ালি কর্মসংস্থানের উপর আলোচনায় যোগ দেন নরেন্দ্র মোদী। এই ওয়েবিনারের মূল বিষয় ছিল অর্থনীতি, প্রয়োগমূলক উদ্ভাবনের পাশাপাশি মানুষের জন্য বিনিয়োগ, সরকার, শিল্পমহল, শিক্ষা সমাজ এবং নাগরিকদের সমন্বয় এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাজেটের প্রস্তাবগুলির কার্যকর রূপায়ণ নিয়ে আলোচনা। इंडस्ट्री और एजुकेशनल इंस्टीट्यूट्स एक दूसरे की जरूरतों को समझे और उन्हें पूरा करें। युवाओं को तेजी से बदलती दुनिया के साथ चलने का मौका मिले, उनको एक्सपोजर मिले, उन्हें प्रैक्टिकल लर्निंग के लिए प्लेटफॉर्म मिले। इसके लिए सभी स्टेक होल्डर्स को एक साथ आना होगा। हमने युवाओं को नए अवसर और प्रैक्टिकल स्किल्स देने के लिए पीएम इंटर्नशिप स्कीम शुरू की है। इस योजना में हर स्केल पर
ज्यादा से ज्यादा उद्योगों की भागीदारी हो, हमें ये सुनिश्चित करना ही है